আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা আমাদের ভালো মন্দের সব পুরনো ধারণাকে একেবারেই নাড়িয়ে দেয়। বইটা হলো ১৯ শতকের বিখ্যাত দার্শনিক ফ্রিডরিচ নিৎসের লেখা বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল। এই আলোচনায় আমরা দেখব বইটার মূল ভাবনাগুলো কি, সেগুলোর পেছনের গভীর অর্থ, আর কিভাবে এই চিন্তাগুলো আমাদের নিজেদের জীবনকে দেখার ভঙ্গি বদলে দিতে পারে। একবার ভাবুন তো, আমরা যেটাকে ভালো বা মন্দ বলে বড় হয়েছি, সেটা যদি আসলে কোনো চিরন্তন সত্য না হয়, যদি ওগুলো কেবলই আমাদের শোনানো কিছু গল্প হয়। নিৎসে ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে ছুড়ে দিয়েছেন। তিনি আমাদের ভাবতে বাধ্য করেছেন, এই ধারণাগুলো কি আসলেও সত্যি, নাকি সমাজ আর ইতিহাস আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। ফ্রিডরিখ নিৎসে এই কঠিন প্রশ্নটা করার সাহস দেখিয়েছিলেন, আর এটাই ছিল পুরনো সব ধ্যান ধারণার বাইরে তার এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক যাত্রা। চলুন আমরাও তার সাথে এই যাত্রায় সামিল হই আর দেখি কিভাবে তিনি প্রচলিত নৈতিকতার দেয়াল ভেঙে নতুন চিন্তার এক জগৎ খুঁজে পেয়েছিলেন। নিৎসের সমালোচনার প্রথম লক্ষ্য ছিলেন তারাই যারা নিজেদেরকে সত্যের সবচেয়ে বড় সন্ধানী বলে দাবি করেন, মানে দার্শনিকরা। তিনি মনে করতেন বেশিরভাগ সময় এই দার্শনিকরাই সত্যকে জানার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। নিৎসে মনে করতেন দর্শনের একটা বড় সমস্যা হল এই ডগমাটিজম বা অন্ধবিশ্বাস, মানে কোনো কিছুকে প্রশ্ন না করেই ধ্রুব সত্যি বলে মেনে নেওয়া। তিনি দেখেছেন বেশিরভাগ দার্শনিক আসলে নতুন কিছু খুঁজছেন না, বরং তাদের পুরনো বিশ্বাসগুলোকেই নানা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এই কথাটা কিন্তু নিৎসের মূল বক্তব্যকে একদম পরিষ্কার করে দেয়। তিনি বলতে চেয়েছেন যে দার্শনিকরা প্রায় তাদের ব্যক্তিগত পছন্দ, বিশ্বাস বা ভয় থেকে চিন্তা করেন, খালেস সত্যটা জানার আগ্রহ থেকে নয়। তাদের মূল কাজ হয়ে দাঁড়ায় নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখা, নতুন কোনো সত্য আবিষ্কার করা নয়। এই স্লাইডে আমরা দুটো চিন্তার ধরনের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। একদিকে আছেন সেই ডগমাটিক বা অন্ধবিশ্বাসী চিন্তাবিদ, যিনি তার পুরনো বিশ্বাসকে আগলে রাখতেই ব্যস্ত, আর অন্যদিকে আছেন নিৎসের আদর্শ চিন্তাবিদ, যিনি নির্ভয়ে সবকিছুকে প্রশ্ন করেন, এমনকি যদি সেই সত্যতা অস্বস্তিকর বা কষ্টদায়কও হয়। আচ্ছা, এই যে অন্ধবিশ্বাস, এর সমাধান কি? নিৎসে কিন্তু এর একটা সমাধানের কথাও বলেছেন। তিনি এক নতুন ধরনের মানুষের কথা বলেছেন, যারা সত্যিকারের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা অর্জন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কারা এই মুক্তমনারা। এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে নিৎসের ফ্রি স্পিরিট বা মুক্তমনা কনসেপ্টের দিকে। কারা সেই মানুষ যারা সমাজের চাপিয়ে দেওয়া নিয়মকানুন বা ঐতিহ্যের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারেন? সোজা কথায় মুক্তমনা হলেন সেই মানুষ যিনি সবাই যে পথে হাঁটছে সে পথে না হেঁটে নিজের রাস্তা নিজেই তৈরি করেন। তাদের মানসিক আর আবেগিক স্বাধীনতা থাকে, যা তাদেরকে পুরনো সব ধারণাকে চ্যালেঞ্জ করার সাহস দেয়। কিন্তু মুক্তমনা হওয়াটা তো আর সহজ কোনো ব্যাপার না, তাই না? এই স্লাইডের ধাপগুলো দেখলেই বোঝা যায় এটা একটা কঠিন কিন্তু খুবই অর্থবহ এক জার্নি। এর জন্য দরকার সাহস, একাকিত্বকে আপন করে নেওয়ার ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, নিজের মূল্যবোধ নিজে তৈরি করার মতো মানসিক শক্তি। চলুন এবার নিৎসের সবচেয়ে বিখ্যাত আর বলা যেতে পারে সবচেয়ে বিতর্কিত আইডিয়াটা নিয়ে কথা বলা যাক। ভালো এবং মন্দের ধারণা আসলে কোথা থেকে এলো? আমরা যেটাকে ভালো বা মন্দ বলি, তার উৎসটা ঠিক কোথায়? তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের এই যে নৈতিকতার ধারণা, এর কোনো ঐশ্বরিক বা চিরন্তন উৎস নেই। এটা মানুষই তৈরি করেছে, আর সময়ের সাথে সাথে এর পরিবর্তনও হয়েছে। ভালো মন্দের ধারণাগুলো আসলে কোনো এক সময়ে কোনো এক বিশেষ গোষ্ঠীর প্রয়োজনে তৈরি হয়েছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে ভালো শব্দটার মানে সময়ের সাথে সাথে পুরোপুরি বদলে গেছে। প্রাচীন গ্রিস বা রোমে যা ছিল শক্তি আর ক্ষমতার প্রতীক, ধর্মীয় যুগে এসে সেটাই হয়ে গেল নম্রতা আর কিছুটা দুর্বলতার প্রতীক। এটাই তো প্রমাণ করে যে নৈতিকতা আসলে স্থির কোনো জিনিস নয়। নিৎসে কিন্তু শুধু পুরনো ধারণাকে ভেঙেই থামেননি, তিনি ভবিষ্যতের জন্য নতুন কিছু গড়তেও চেয়েছিলেন। তিনি এমন এক ধরনের মানুষের কথা বলেছেন, যিনি এই ভালো মন্দের পুরনো ধারণা পেরিয়ে নিজের জন্য নতুন মূল্যবোধ তৈরি করতে সক্ষম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অভিজাত বা নোবেল বলতে কিন্তু নিৎসে টাকা পয়সা বা সামাজিক স্ট্যাটাসের কথা বলছেন না। নিৎসের চোখে অভিজাত ব্যক্তি হলেন তিনি, যিনি মানসিক এবং আত্মিক শক্তিতে বলীয়ান। তিনি তার নিজের জীবনের কারিগর, যিনি সমাজে চাপিয়ে দেওয়ার নিয়মে বাধা পড়েন না। তাহলে কেমন হন এই অভিজাত ব্যক্তি? দেখুন, তিনি নিজের জন্য নিজেই নিয়ম তৈরি করেন। তিনি কষ্ট বা সাফরিমেন্টকে ভয় পান না, বরং সেটাকে দেখেন আরও শক্তিশালী হওয়ার একটা সুযোগ হিসেবে। তার জীবনটা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া কোনো ছকে চলে না। তিনি নিজের জীবনকে একটা শিল্পকর্মের মতো করে তিলে তিলে গড়ে তোলেন।
বইয়ের শেষে আফটার সং নামে একটি কবিতায় নিৎসে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ মানুষের ছবি এঁকেছেন। এই ছবিটা আসলে সেই অভিজাত ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে বোঝায়। তিনি সবার থেকে উঁচুতে উঠে পৃথিবীকে এক নতুন চোখে দেখতে পান। এই একাকিত্ব তাকে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। আর একদম শেষে নিৎসে এই প্রশ্নটা আমাদের সবার জন্য রেখে গেছেন। তার দর্শন শুধু পড়ার বা জানার বিষয় নয়, এটা জীবনে প্রয়োগ করার মতো একটা বড় চ্যালেঞ্জ। পুরনো বিশ্বাসকে প্রশ্ন করে, নিজের সত্যকে খুঁজে বের করে এবং নিজের জন্য নতুন মূল্যবোধ তৈরি করার মতো সাহস কি আমাদের মধ্যে আছে? এই গভীর প্রশ্নটির সাথেই আজকের আলোচনা শেষ করছি।